চা বানিয়ে আনতে মাত্র কয়েক মিনিট দেরি হওয়াতেই পুরোটা চা ফুলের মুখ বরাবর ছুঁড়ে মারল তারই মামাতো ভাই। ফুল নিজেকে বাঁচানোর প্রয়াসে হাত দিয়ে মুখ ঢেকে নিল, তবু শেষ রক্ষা হলো না। বেশ কিছুটা গরম চা তার বাম গালের ওপর আছড়ে পড়ল। কখন বলেছিলাম চা বানিয়ে আনতে? কথার তীক্ষ্ণতার ফুল আড়ষ্ট হয়ে দু পা পিছিয়ে গেল। কম্পিত কণ্ঠে বলল, 25 মিনিট আগে। সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি রাগে অগ্নিমূর্ত রূপ ধারণ করল। হাতে থাকা কাপটি ছুঁড়ে ফেলে দিয়ে গম্ভীর কণ্ঠে দ্বিমত পোষণ করল, নো ইউ আর রং। ঠিক 32 মিনিট আগে আমি তোকে চা বানিয়ে আনতে বলেছিলাম। চা বানাতে কতক্ষণ লাগে? আমি আসলে একদম চুপ। ইডিয়েটের মতো আমতা আমতা করবি না। যেটা জিজ্ঞেস করেছি সেটার অ্যান্সার দে। ফুল ডান হাত বাম গালে ঠেকিয়ে মিনমিনিয়ে বলল, গ্রিন টি বানাতে 5 মিনিট, ব্ল্যাক টি বানাতে 10 মিনিট, আইস টি বানাতে 15 মিনিট। আমি কোন টি চেয়েছিলাম? ব্ল্যাক টি। তুই কত মিনিট লেট করেছিস? ফুল হাত কসলাতে লাগলো, বাম গালটা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বুঝেছি, তুই আজকে মার খাওয়ার প্রস্তুতি নিয়েই এসেছিস। যুবকটি কয়েক পা এগিয়ে গিয়ে ফুলের হাত মুচড়ে ধরে গর্জে উঠল, জবাব দে, নইলে তোর হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। ফুল কোমল চোখে যুবকটির দিকে তাকাতেই যুবকটি আরেক হাতে তার গাল জোড়া চেপে ধরল। ইউ ব্ল্যাক মিস্টেক। কত মিনিট লেট করেছিস বলছিস না কেন? ফুল এবার বহু কষ্টে উচ্চারণ করল, 22 মিনিট। যুবকটি টেবিলের উপরে থাকা লাঠিটি হাতে নিয়ে পুনরায় ফুলের সামনে এসে দাঁড়ালো। বাজখাই কণ্ঠে বলল, 22 মিনিট, দ্যাটস রাইট। এখন তোর শাস্তি পাওয়া পালা। এগিয়ে দে। ফুলের নেত্রপল্লব থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। নিচে আপনার হবু বউয়ের মেহেন্দি অনুষ্ঠান চলছে। আপনি তো বলেছিলেন আমি যেন তার হাতে মেহেন্দি দিয়ে দিই। হ্যাঁ, তো আমি এখনও বলছি মেলোর হাতে তুই মেহেন্দি দিয়ে দিবি। যদি একটুও মিস্টেক হয় তাহলে তোর হাত ভেঙে ফেলবো আমি। ফুল টলমলে নয়নে যুবকটির দিকে তাকিয়ে বলল, আমার হাত দুটো তো আপনি সঠিক কন্ডিশনেই রাখবেন না। আমি কিভাবে মেহেন্দি দিয়ে দিব সেটা তোর ব্যাপার। তুই কিভাবে দিয়ে দিবি সেটা আমি কিভাবে জানবো? ফুলের মাঝে অভিব্যক্তি না দেখেই যুবকটি রাগা মিশ্রিত কণ্ঠে বলল, যে কয় মিনিট লেট করবি সেই কয় মিনিটের জন্য এক্সট্রা শাস্তি পাবি। এবার ডিসাইড কর। কথাটা শ্রাবণ গোচর হতেই ফুল কাঁপা কাঁপা হাত দুটো সামনে এগিয়ে দিল। মুহূর্তেই পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ল ঠাস ঠাস শব্দ। লাঠি আর ফুলের হাতের ঘর্ষণের ফলে সৃষ্টি হওয়া শব্দগুলো বড়ই নিষ্ঠুর শোনালো। প্রতিটি আঘাত ফুলের অস্থিহ মজ্জা কাঁপিয়ে দিল। এক পর্যায়ে ফুল ব্যথা সইতে না পেরে ডুগরে কেঁদে ওঠে। ছেড়ে দিন উদান ভাই। তার মুখ নিঃসৃত এই এক টুকরো বাক্য শুনে উদানের হাত থেমে গেল। এদিকে ফুল বুঝতে পারল সে চরম ভুল করে ফেলেছে। হোয়াট ডিড ইউ সে? ইউ ব্ল্যাক মিস্টেক। কিচ্ছু না মাস্টার, কিচ্ছু না। এবারের মতো ক্ষমা করে দিন। কিন্তু ক্ষমা তো তার কপালে নেই। লাঠির আঘাতে হাতের তালু ফেটে রক্ত ঝরতে লাগলো। চোখে অন্ধকার দেখলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে গেল। এছাড়া সে আর করবেই বা কি? তার মাথার উপর যে বাবা নামক বটগাছের ছায়া নেই। মা আছে, কিন্তু উদানের সামনে দাঁড়ানোর সাহস তারও নেই। কোনো এক অজানা কারণে ফুলের মা উদানের মুখোমুখি হয় না বলে চলে। উদান সন্তুষ্টি হয়ে গেলে তার হাত থেমে যায়। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। ফুল হাতের উল্টো পিঠে চোখ মুছে রুম থেকে বের হতে কে একজন তার কবজি ধরে টান দিল। ফুল চোখ তুলে তাকিয়ে দেখল উদানের ছোট্ট ভাই আবেশ তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ফুল এবার শব্দ করে কেঁদে উঠল। আবেশ ফুলকে নিজের রুমে নিয়ে এলো।
তাকে বিছানায় বসিয়ে হাত জোড়া সামনে আনলো। হাত দুটো অবস্থা দেখে একটা ছোট্ট শ্বাস ফেলে উঠে গেল। ফার্স্ট এইড বক্স থেকে মেডিসিন এনে ফুলের হাতে আর গালে সযত্নে লাগিয়ে দিতে লাগলো। ফুল এক দৃষ্টিতে আবেশের দিকে তাকিয়ে আছে। এক ভাই আরেক ভাই থেকে কতটা আলাদা ভাবতেই অবাক লাগে। একজন রক্তাক্ত করেছে, আরেকজন মলম লাগিয়ে দিচ্ছে। কেন অবাধ্য হস ডেভিলটার, তোমরা কেন বাঁচাতে আসো না আমাকে? আবেশ ফুলের চোখে চোখ রাখলো। মম বারণ করেছে ডেভিলের ধারে কাছে যেতে, সেই জন্যেই কিছু বলতে পারছি না। কিন্তু আমার মনে হয় না এইসব কিছু আমি বেশি দিন টলারেট করতে পারবো না। ডেভিলটা 15 বছর পর কেন যে দেশে ফিরেছে কে জানে। আর তোর সাথে যে তার কোনো জন্মের সত্যটা সেটাও বুঝতে পারছি না। আমার সাথে তো মনের ভুলেও কথা বলে না, তবে তোর সাথে ডিবিলগিরি না করলে যেন ওনার পেটের ভাত হজম হয় না। ফুল কিছু বলতেই যাবে তার আগেই বড় দেওয়াল ঘড়ির পকট আওয়াজ ভেসে আসে। ফুল মনোযোগ সহকারে প্রত্যেকটা শব্দ গুনে বুঝতে পারে এখন 8টা বাজে। ব্যাপারটা বোধগম্য হতেই সে বসা থেকে উঠে দাঁড়ায়। তুমি নিচে যাবে না? আবেশ না বদক মাথা নাড়ে। ওই ডেভিলের মেহেন্দি অনুষ্ঠানে যোগদান করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। মাস্টার মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত থাকবে না। তুমিও চলো না। আবেশ বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করে বলল, আমার সামনে মাস্টার বলবি না তো? ফুলের আশেপাশে চোখ বুলিয়ে ফিসফিসিয়ে বলল, মাস্টার না, মনোস্টার। উদ্যান দা মনোস্টার বলেই ফিক করে হেসে উঠল। তার হাসির ঝিনি ঝিনি শব্দে আবেশ পুলকিত নয়নে ফুলের দিকে তাকায়। মেয়েটা বড্ড বাচ্চা। উদান আসার আগ পর্যন্ত এরকমই কথায় কথায় হেসে উঠল, কিন্তু উদান আসার পর যেন ফুলের হাসি বিলুপ্তির পথে। ফুল, এই ফুল। ডাক শুনে ফুল ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে দেখলো তার মামি তাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। ফুল এগিয়ে গেল তার দিকে। জি মামি, বলো। উদান আর আবেশের মা মাহবুবা সুলতানা তাড়াহুড়ো করে বলল, নিজে সবাই তোর জন্য অপেক্ষা করছে। তুই নাকি মেলোকে মেহেন্দি দিয়ে দিবি বলছিস? ফুল ওপর নিচ মাথা নেড়ে হাঁটা ধরতে আবেশ বলে উঠে, আর ইউ ক্রেজি ফুল? তোর হাতের এই অবস্থা নিয়ে কিভাবে মেহেন্দি দিয়ে দিবি? মাহবুবা সুলতানা অবাক চোখে ছেলের দিকে তাকায়। হাতের কোন অবস্থা কথা বলছিস আবেশ? ফুল হাত জোড়া ওড়নার নিচে লুকিয়ে নিল। আবেশ এসে জোরপূর্বক হাত জোড়া মেলে ধরল। ফুল হাতের অবস্থা দেখে মাহবুবা সুলতানা ভারী রেগে গেলেন। এ কি, ওর হাতের এই অবস্থা কিভাবে হলো? কিভাবে হবে আবার? তোমার অতি আদরের বড় ছেলে তেজিন উদান খান জাদা, সে ছাড়া আর কে এত বড় স্পর্ধা দেখাবে? উদানের নাম শুনে মাহবুবা সুলতানার চোখে মুখে জ্বলে ওঠা রাগ ধপ করিয়ে নিভে যায়। কি হলো মম, আজও কিছু বলবে না? তোমার ওই ছেলের প্রবলেমটা কি? কেন ফুলের সাথে এত রির বিহেভ করছে? মাথায় গ্যাস্ট্রিক আছে নাকি? মাহবুবা সুলতানা কথাটা এড়িয়ে গিয়ে ফুলের উদ্দেশ্যে বলল, তুই এই অবস্থায় কিভাবে মেহেন্দি দিয়ে দিবি? শুষ্ক ঢোক গিলল। মাস্টার বলেছে আমি মেহেন্দি না দিয়ে দিলে উনি আবারও মারবেন। আবেশ বলে উঠল, বললেই হলো নাকি? আমি থাকতে আর কেউ তোকে মারতে পারবে না। দরকার হলে আমি তোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মাহবুবা সুলতানা চমকে তাকালো আবেশের দিকে। তোকে আগেও বলেছি উদানের ব্যাপারে কিছুই বলবি না। এরপরও যদি আমার কথায় অমান্য করেছিস তাহলে আমাকে মম বলে ডাকার অধিকার হারিয়ে ফেলবি। কথাটা বলে মাহবুবা সুলতানা হাতা ধরল। ফুলও মাথা নিচু করে তার পিছু পিছু চলে গেল। ব্যান্ডেজ পেঁচানো হাত নিয়েই উদানের হবু বউ মেলুকে মেহেন্দি দিয়ে দিচ্ছে ফুল। বাম হাতের তুলনায় ডান হাতে কয়েকটা কম আঘাত করেছিল উদান। হয়তো মেহেন্দি দিতে হবে সেটা ভেবেই একটু করুণা করেছিল। আচ্ছা, এটাকে কি করুণা বলা চলে? উদানের মাঝে কি আদৌ করুণা নামক অনুভূতি আছে? ফুল ঠোঁট চেপে সব যন্ত্রণা সহ্য করে মেহেন্দি দিয়ে দিচ্ছে।
হাতটা অনবরত কাঁপছে। তোমার হাতে কি হয়েছে? মেলুর প্রশ্নে ফুল মুখ তুলে তার দিকে তাকায়। মেলু নামের মেয়েটা অতিরিক্ত সুন্দর। অবশ্য কিছু সংখ্য লোকের মতানুসারে যে যত বেশি ফর্সা সে তত বেশি সুন্দর। এটাই তো সৌন্দর্য পরিমাপের মাপকাঠি, তাই না? সেই অনুযায়ী মেলোকে এক শব্দে সুন্দরী বলা যায়। যদিও ফুলের কাছে মেলোকে শ্বেত রোগী বলে মনে হয়, যেখানে ফুলকে তার বান্ধবীরা অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে শ্বেত রোগী বলে খেপায়, সেখানে মেলো তো তার চেয়ে কয়েক গুণ বেশি ফর্সা। সেই জন্য অবশ্য ফুল মেলোকে মূলো আর রসুন বলে ডাকে, যদিও সেটা সবার অগোচরে। হোয়াট হ্যাপেন? কী ভাবছো? ফুল এবার গাল ফুলিয়ে বলল, আপনার তে আমাকে পানি শট করেছে। মেলের মুখটা পান শটে হয়ে গেল। উদান যে কেন কথায় কথায় মেয়েটার গায়ে হাত তুলে সেটাই সে বুঝে উঠতে পারছে না। দেশে ফেরার পর থেকে উদানের বিহেভিয়ার অত্যন্ত স্টেজ রাখছে। এই উদান তার পরিচিততে নয়। তুমি তাকে বলনি যে আমার জন্যই তোমার চা নিয়ে যেতে লেট হয়েছে? বলার সুযোগটাই দেয়নি। মেলো প্রসঙ্গ পাল্টে ফেলল, এই পোশাকে আমি অকওয়ার্ড ফিল করছি। আর কতক্ষণ এভাবে জোকারের সেজে বসে থাকতে হবে? ফুল এবার মেলোর পরনের ডিপ গ্রিন রঙের লেহেঙ্গার দিকে তাকালো। লেহেঙ্গার ডিজাইনটা সে আর তার মামি পছন্দ করেছিল। এটা তো এক্সক্লুসিভ এডিশনের লেহেঙ্গা, আপনার জন্য বিশেষভাবে তৈরি করানো হয়েছে। কাপড়টা তো অনেক সফট। ফুল থামে, তারপর বিরক্তি মিশিয়ে শোধায়, আপনার মনে হচ্ছে আপনাকে জোকারের মতো লাগছে? ফুলের কথা বলার ধরন দেখে মেলো বুঝলো সে ভুলভাল কিছু বলে ফেলেছে। আমি সেভাবে বলতে চাইনি, এসব পড়ার এক্সপিরিয়েন্স নেই তো তাই আর কি। ফুল শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দিল, কিন্তু সে ঠিকঠাকভাবে মেহেন্দি দিতে পারছে না। ফুল উঠ দেখি আচানক মামির গলা শুনে ফুল পাশে ফিরে তাকায়। মাহবুবা সুলতানা পাশে দাঁড়িয়ে থাকা দুজন মেহেন্দি আর্টিস্টকে দেখিয়ে বললেন, বাকিটা ওনারা দিয়ে দিবে। ফুল শঙ্খ ঢোক গিলল, কিন্তু মাস্টার জানলে। মাহবুবা সুলতানা ফুলের বাহু ধরে টেনে তুললেন, আমি সামলে নিব। আর তুই নিজেও তো রেডি হসনি, যা রেডি হ গিয়ে। ফুলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে মাথা নেড়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে দেখলো উদান আর আবেশের খালাতো বোনেরা তার মেক আপ দিয়ে ইচ্ছামতো সাজুগুজু করছে। ড্রেসিং টেবিলে যত্ন করে সাজিয়ে রাখা নামি দামি ব্র্যান্ডের মেকআপ আইটেমগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। এমন দৃশ্য দেখে ফুল ভীষণ রাগ উঠল। রেগে মেগে কিছু বলতে যাবে তার আগে আবেশের মেজো খালার মেয়ে সোনারা বলল, ফুল কিছু মনে করো না, আসলে আমি ভুল করে মেকআপ আর অর্নামেন্টসের ব্যাগটা বাড়িতেই ফেলে এসেছি। ফুল এবার জিজ্ঞাসুর দৃষ্টিতে আবেশের ছোট্ট খালার দুই মেয়ের দিকে তাকালো। মেয়ে দুটোর মধ্যে একজন ফুলের সমবয়সী হবে, আরেকজনের বয়স হবে 13 হয়তো। ফুলের চাহনি দেখে তারা দুজন জোরপূর্বক হাসল। ফুলের সমবয়সী দেখতে মেয়েটা, যার নাম হলো মেহেক, সে বলল, তোমার মেকআপ আইটেমগুলো অনেক ভালো ব্র্যান্ডের, সেই জন্য আমারও। এরই মাঝে আবেশের রক্ষ কণ্ঠ ভেসে এলো, ভালো ব্র্যান্ডের হলেই কি অনুমতি ছাড়া অন্য কারো জিনিস ব্যবহার করতে হবে? হাতে থাকা মেডিসিনের ব্যাগটা টেবিলের ওপর রেখে আবেশ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সোনেরা মেঘ আর মাহির উদ্দেশ্যে বলল, নিজেদের ভালো চাইলে যত দ্রুত সম্ভব এগুলো পূর্বের জায়গাতে গুছিয়ে রেখে এই রুম থেকে বের হ। আবেশের ধমক খেয়ে তিনজনই সব কিছু গুছাতে শুরু করলো। থাক আবেশ ভাই, আমার সমস্যা নেই, শাস্তি দাও তাদের কি। ফুলের কথা শুনে তারা তিনজন বেশ খুশি হলো। আবেশ একটা শ্বাস ফেলে ফুলের সামনে এসে দাঁড়ায়। মাঝে মাঝে প্রতিবাদও করতে হয়, ফুল সব কিছু সহ্য করতে নেই। আমি যার কাছ থেকে সব কিছু শিখেছি সে যে আমাকে প্রতিবাদ করতে শেখায়নি আবেশ ভাই। ফুপি আসেনি এখনও, ফুল জানে না কেন, কিন্তু তার গলা আটকে এলো। মায়ের কথা মনে পড়তেই কান্না পেয়ে গেল।
তার মা প্রায় উধাও হয়ে যায়, কোথায় যায় সে জানে না। আজকে সারা দিন সে মায়ের মুখটা পর্যন্ত দেখেনি। এই ব্যাপারে হাজারবার জিজ্ঞেস করলেও আজ অবধি কোনো উত্তর মিলল না। বরাবরই তার মা রেহেনা বেগম কথাটা এড়িয়ে গেছেন। আবেশ বোধহয় ফুলের মন খারাপ টের পেল। সে আলতো হাতে ফুলকে নিয়ে টেবিলের কাছে এলো। মেডিসিনের পাতা থেকে একটা ট্যাবলেট খুলে ফুলের হাতে ধরিয়ে দিল। এটা খেয়ে নিয়ে ব্যথা কমে যাবে। আচমকাই ফুলের চোখ জড়ো হয়ে উঠল। টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আবেশ তার মুখটা দু হাতে আজলাই নিয়ে আদুরে গলায় বলল, আমি ফুলের কান্না নয় হাসি দেখতে চাই। ফুলের হাসি আমার ভীষণ প্রিয়। মুহূর্তেই ফুল কান্নার মাঝে হেসে ওঠে। আবেশ ঘুরে যায় টেবিলের দিকে, জগ থেকে গ্লাসের পানি ঢেলে ফুলের হাতে দিয়ে বলে, খেয়ে রেস্ট নেয়। আবেশ রুম থেকে বেরিয়ে গেল। ফুল ট্যাবলেটটা খেয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। তার ভালো লাগছে না, তাই ভাবলো সে আর রেডি হবে না। নিচে যাওয়ার থেকে রেস্ট নেওয়া উত্তম। ঘড়ির কাঁটা 10টা সুই সুই। সে রেস্ট নেওয়ার লক্ষ্যে বিছানা গা এলিয়ে দেওয়া মাত্রই মেহেক চিল্লিয়ে ওঠে, এই ফুল, তুমি এভাবে নেতিয়ে পড়ছো কেন? রেডি হবে না? ফুল কোলবালিশে মুখ গুজে বলল, না, আমার দায়িত্বটা মামি সামলে নিয়েছে, আমার আর যাওয়ার প্রয়োজন নেই, তোমরা গিয়ে এনজয় করো। মেহেকের মুখটা ছোট্ট হয়ে গেল। অভিমানী সুরে বলল, এটা কেমন কথা? তুমি হলে গিয়ে আমাদের গুরু, তুমি না গেলে কিভাবে হবে? এন কথা শুনে ফুল মুখ তুলে সরো চোখে মেহেকের পানে তাকায়। মেহেকের সাথে এবার মাহিও তাল মেলালো। হ্যাঁ ফুল আপু, তুমি আমাদেরকে গাইড না করলে আমরা তো একদমই নাচতে পারবো না, চলো না। সুনেরা মলিন গলায় বলল, তোমার মেকআপ প্রোডাক্টসগুলো অনুমতি ব্যতীত ইউজ করার কারণেই কি তুমি রাগ করছো? ফুল তড়িৎ গতিতে উঠে বসলো। আরে না সুনেরা আপু, আমি কিছু মনে করিনি। আসলে আমি হাতে ব্যথায় পেয়েছি, তাছাড়া আমার শরীরটাও ভালো নেই। এবার তিনজনই ফুলকে জোর করতে লাগলো, প্লিজ ফুল চলো, দরকার হলে আমরা তোমাকে রেডি হতে সাহায্য করব। কথাটা বলেই মেহেক ফুলের বাহু ধরে টানতে লাগলো। ফুল আর না করতে পারল না। বদ্ধ রুমের শীতল তাপমাত্রার মাঝেও শার্ট লেন্স বসে আছে উদ্যান। পুরো নাম তেহজিব উদ্যান খানজাদা। মেক্সিকোতে 15 বছরের অধিক সময় কাটানোর ফলস্বরূপ তাকে কিছুটা মেক্সিদের মতো লাগে। যদিও জন্মগতভাবেই তার চোখ জড়ো বাদামি রঙের, পুরোপুরি বাদামি নয়, বাদামি কালোর সংমিশ্রণ। যদিও বা কপালের ওপর ছড়িয়ে থাকা চুলগুলোর জন্য তার সেই চোখ জোড়া সহসা পরিলক্ষিত হয় না। হানি স্কিন টোন, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার সুঠাম দেহের অধিকারী। চোখ মুখে গম্ভীর্য ঠিকরে পড়ছে, মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকেই তার চোয়াল শক্ত হয়ে আসে। আবার কখনো কখনো জিহ্বার অগ্রভাগ গালের ভেতরের দেওয়াল স্পর্শ করছে। নিঃশব্দ রুম জুড়ে শুধু কিবোর্ড প্রেসের আওয়াজ। হয়তো খুব গুরুত্বপূর্ণ কাজে ডুবে আছে সে। এরই মাঝে একদম হঠাৎ করে তীব্র গানের শব্দ ভেসে এলো। মনোযোগে বিঘ্ন ঘটতেই উদ্যানের হাতের আঙুল থেমে গেল। কিছুক্ষণ স্থির থেকে দৃষ্টি নিক্ষেপ করলো কাঠের তৈরি শক্তপোক্ত বন্ধ দরজার দিকে। মুহূর্তেই তার শক্ত চোয়াল পুনরায় দৃশ্যমান হলো। সে বেশ খানিকক্ষণ সেভাবেই থম মেরে বসে রইল, কিন্তু সময়ের ব্যবধানে সাউন্ড বক্সের আওয়াজ আরও বেড়ে গেছে। উদ্যান এবার বসা থেকে উঠে দাঁড়ালো। একটা ধূসর রঙা শার্ট গায়ে জড়িয়ে ধূপ ধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। দোতলার সিঁড়ির কাছে আসতেই সে থেমে যায়। সামনে আবেশ হাসি মুখে দাঁড়িয়ে আছে। আবেশের দৃষ্টি অনুসরণ করে উদ্যান বড় লিভিং রুমের দিকে তাকায়। সেদিকে তাকাতেই তার চাহনি নিগুড় হলো। নিচে যৌথভাবে নাচ পরিবেশন করছে ফুল, মেহেক, মাহি, সুনেরা সহ আরও কয়েকজন মেয়ে। ফুলের পরনে সোনালি রঙা পার্টি ড্রেস, হাঁটু অবধি লম্বা চুলগুলো কার করা, ফলে চুলগুলো কোমরের কিছুটা নিচে অবধি গুটিয়ে এসেছে।
ফুল গানের তালে নেচে উঠল। অর্থ সবার বরযাত্রী এসেছে, সবার বরযাত্রী এসেছে, তুমিও এবার পালকি নিয়ে এসো, আমাকে বধূ করে নিজের সাথে নিয়ে যাও। সবার বরযাত্রী এসেছে। উদান সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এরই মাঝে আবেশ দ্রুত পায়ে নিচে নেমে ফুলের সাথে নাচতে লাগলো। নাচ শেষ হতেই চারপাশ থেকে করতালি আওয়াজ ভেসে আসে। ফুল তো আবেশের দিকে তাকিয়ে হাসছে, আর আবেশও তার হাসি মন ভরে দেখছে। অনবরত হাততালির আওয়াজে ফুল হাসতে হাসতে আশেপাশে তাকালো, কিন্তু আশেপাশের সবার হাততালি তো থেমে গেছে। তাহলে কোথা থেকে এই একটানা হাততালি শব্দ আসছে? ফুল হঠাৎ করে দোতলার দিকে তাকাতেই তার হাসি মিলিয়ে গেল। উদানের এখনও একই ছন্দে হাততালি দিয়ে যাচ্ছে। ফুল কয়েকবার শঙ্খ ঢোক গিলল, কিন্তু লাভ হলো না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ। সেই নিস্তব্ধতার মাঝে হাততালির শব্দগুলো ফুলকে ভীষণভাবে প্রভাবিত করছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে, কিন্তু পা জোড়া জমে গেছে। তার মন চাইছে পালিয়ে যেতে, তবে শরীর চাইছে অবশ হয়ে যেতে। সমস্ত শক্তি হারিয়ে ফুল ফ্লোরে বসে পড়ল। আবেশ তাকে সামলানোর চেষ্টায় তার কাঁধে হাত রাখতে হাততালি শব্দ আরও প্রকোপ হলো। ফুলের চোখ জোড়া এখনও উদানের দিকেই নিবদ্ধ। আপাতত চোখ সরানো নিরাপদও নয়। চোখ সরানো মাত্রই যদি উদান এসে তার গলা চেপে ধরে। এত ভয়ের মাঝেও তার মনে শুধু একটাই প্রশ্ন, উদান এ বাড়িতে আসার 2 সপ্তাহ হয়েছে। এর মাঝে উদান বেশি হলে 2-3 রাত বাড়িতে থাকছে। সে তো জানে উদান রাতে বাড়িতে থাকে না। তার উপর মাহবুবা সুলতানা বলেছিলেন উদান এই অনুষ্ঠানে থাকবেন না। সেই হিসেবে ফুল তো ধরেই নিয়েছিল উদান তাকে মারার পরপরই বাড়ি থেকে বেরিয়ে গেছে। ফুলের ভাবনার মাঝেই সে লক্ষ্য করলো উদান হাততালি দিতে দিতে নামার জন্য সিঁড়ির দিকে অগ্রসর হচ্ছে। ফুল এবার অজান্তে আবেশের হাত সরিয়ে দিয়ে পিছনে যেতে লাগলো। ভয়ে চোটে সে মেহেন্দি আর্টিস্টের হাত থেকে মেহেন্দি কোণ নিয়ে মেলর হাতে দিতে লাগলো, কিন্তু তার চোখ উদানের গতিবিধি পর্যবেক্ষণ করছে। উদান যত এগিয়ে আসছে তার হৃদস্পন্দনের গতি তত বাড়ছে। এবার বেখেয়ালি হয়ে মেহেন্দি দিতে গিয়ে এক পর্যায়ে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ফুল মেলর হাত চেপে ধরল। নাচার সুবিধার্থে হাতের ব্যান্ডেজ খুলেই সে নিচে নেমেছিল, যার ফলে মেলোর হাতের তালুর মেহেন্দি ছাপ ফুলের হাতেও লাগলো। মেলো চিল্লিয়ে উঠতে ফুল চেতনা ফিরিয়ে পায়। ততক্ষণাৎ সে মেলোর হাত ছেড়ে দেয়। উদানের থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকাতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেলোর হাতের তালুতে লেখা ছিল সেটা পুরোটাই ফুলের হাতেও লেগে গেছে। ফুল এবার ডুগরে কেঁদে উঠল। গল্প অবাধ্র হৃদস্পন্দন।